আমি কি আসতে পারি? কোথা থেকে আসছেন? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার বঙ্গলপুর থানা বরিকবস গ্রাম। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। আমরা সবাই একটু বলুন। স্যার আমার নাম চন্দন ঘোষ। আমি পূর্ব বর্ধমান জেলার বরিকবস গ্রামের একজন বাসিন্দা। এই গ্রামের স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কাটোয়া মহাবিদ্যালয় থেকে 2014 সালে স্নাতক, 2016 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম পাস করেছি। 2018 সালে বর্ধমান ইতিহাস ইনস্টিটিউট থেকে বিএ ডিগ্রি পাস করেছি। বর্তমানে আমি একজন শিক্ষক, পাশাপাশি পড়াশোনা করতে আমাদের ভালো লাগে এবং ক্রিকেট খেলতে ভালো লাগে। আজ কোন বিষয়ে লিখে দেবেন? স্যার আমি বিএসসি একটা প্রাচীন ভারতের একটা টপিক মগধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই বিষয়ে। আচ্ছা, এটা কি তোমাদের 9 10 ক্লাস আছে? না, এটা মূলত ষষ্ঠ শ্রেণীর ক্লাস রয়েছে এবং ক্লাস 11 রয়েছে। আচ্ছা, তুমি তাহলে এটা কেন বাছাই করলে? আসলে আমি মূলত এখানে চারটে বিভাগ আছে আমাদের, প্রাচীন বিভাগ, আধুনিক বিভাগ, আধুনিক বিভাগ। এই চারটে বিভাগ থেকে চারটে টপিক রয়েছে। এর মধ্যে প্রাচীন বিভাগের এটা রয়েছে। ঠিক আছে, জমাটা দিয়ে দাও। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমি কি এটাকে একটা আধুনিক ক্লাসরুম ভেবে নিয়ে এই উপকরণগুলোকে ব্যবহার করব? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। সুপ্রভাত সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আচ্ছা, তো আগের দিন ক্লাসে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করা হয়েছিল? যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব না থাকায় সমগ্র আর্যাবত কি হয়েছিল না 16টা ছোট ছোট মহাজন পদে বিভক্ত, তাই তো? সেই সব মহাজন পদগুলোর নাম, তাদের অবস্থান, তাদের বৈশিষ্ট্য এসব নিয়ে তো নিশ্চয়ই আলোচনা করেছি আগের দিন। তো আচ্ছা রাম, তুমি একটু বলো তো যে ষোড়শ মহাজন পদগুলোর মধ্যে কোনটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? বাহ, ভেরি গুড, একদম। কোনটা? অসময়। তোমরা যদি এই ভারতবর্ষের এই মানচিত্রটা দেখো, এই মানচিত্রটা যদি দেখো তাহলে দেখতে পাবে যে এই দক্ষিণ ভারতের ঠিক এই অঞ্চলটাতে ছিল অসময়। কি বললাম? অসময়। ঠিক আছে, তো আজকে আমরা এই 16টা মহাজন পদের মধ্যে মগধ কিভাবে আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠলো, সে কিভাবে বাকি 15 জনকে হারিয়ে শ্রেষ্ঠত্ব লাভ করলো, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, তাই তো? তাহলে আজকের পাঠ কি পেলাম না মগধ সাম্রাজ্যবাদের উত্থানের কারণ। উত্থানের কারণ, তাই তো? তো আমরা, তোমরা নিশ্চয়ই কেউ কেউ ক্রিকেট টুর্নামেন্ট বা আইপিএল, এই কিছুদিন আগে আইপিএল হলো, বা ফুটবল টুর্নামেন্ট, এসব তো নিশ্চয়ই দেখেছো। সেখানে আমরা কি দেখতে পাই? হয়তো 12টা টিমের বা 16টা টিমের খেলা হয়, তাদের মধ্যে কজন সেমিফাইনাল ওঠে? কেউ একটু বলো। বাহ, ঠিক বলেছো, 4 জন, তাই তো? তো এই 16টা মহাজন পদের মধ্যেও কিন্তু এরকম প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে, দিয়ে শেষ পর্যন্ত 4টে শক্তিশালী হয়ে উঠছে। কে কে? না কোশল, অবন্তী, বৎস এবং মগধ, তাই তো? এইবার আমরা কি দেখতে পাই যে ক্রিকেট টুর্নামেন্টে যে টিমের ক্যাপ্টেন ভালো, যে টিমের ব্যাটিং ভালো, বোলিং ভালো, সেই টিমটাই তো কি হয়, ফাইনালে জয়ী হয়। তো এদের মধ্যেও কিন্তু এই মগধের ক্ষেত্রে আমরা সেই রকমই কিছু গুণাবলী দেখতে পাই, যার জন্য কিন্তু মগধ বাকিদেরকে হারিয়ে ফাইনাল জয় করেছে, মানে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা করবো যে মগধ কেন শ্রেষ্ঠত্ব লাভ করলো। এর পিছনে অনেক কারণ আছে। তো তোমাদের মধ্যে কেউ আরেকটু বলো যে এই মগধের অবস্থান বর্তমানে কোথায়? আচ্ছা শ্যামল, তুমি একটু বলো তো। বাহ, ভেরি গুড, বসো তুমি। কোথায়? না
বর্তমান বিহারের যে গয়া আর পাটনা জেলা এইখানে ছিল মগধের অবস্থান, তাই তো? তো এই মগধের উত্থানের কারণ যদি আমরা পড়ি তাহলে প্রথমেই পাবো এর ভৌগোলিক অবস্থান। ঠিক আছে, এই ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি যে মগধ, এই মগধ কিন্তু এর যে রাজধানী রাজগৃহ সেটা 5টা পাহাড়, এবং এর যে পরবর্তীকালে যে রাজধানী সেটা হচ্ছে পাটলিপুত্র, 3টে নদী, কি কি? চম্পা, গণ্ডক এবং গঙ্গা, এই 3টে নদী দ্বারা বেষ্টিত ছিল। এবার যেহেতু নদী আবার পাহাড় এইসব দ্বারা বেষ্টিত থাকছে, সেহেতু সেই এলাকাটাকে কি করা যায় না, চট করে আক্রমণ কিন্তু কেউ করতে পারে না। ফলে এর নিরাপত্তা ছিল কিন্তু যথেষ্টই, একে বাইরে থেকে কোনো শত্রু কিন্তু চট করে আক্রমণ করতে পারতো না, যার ফলে মগধ আস্তে আস্তে শ্রেষ্ঠত্ব লাভ করে। 2 নম্বর কারণ যদি আমরা দেখি তাহলে পাবো যোগ্যতা সম্পন্ন রাজা ও মন্ত্রী। তো তোমরা মহেন্দ্র সিং ধোনিকে কে চেনো বলো? বাহ, অনেকেই চেনো দেখছি। তাহলে আমরা দেখেছি কি যে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিপে ভারতবর্ষ কিন্তু মানে অনেক টুর্নামেন্ট জয়লাভ করেছে, তাই তো? তেমনি মগধের ক্ষেত্রেও এইরকম কিছু রাজা বা মন্ত্রীর নাম পাই যারা কিন্তু মগধকে উত্থানের ক্ষেত্রে বা তার সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সহায়তা করেছিল। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার এটা কি আমরা মুছে দেবো? হ্যাঁ। আচ্ছা, আপনি যে বললেন মগধের চারপাশে 3টে নদী ছিল, নদীগুলোর নাম কি কি বলুন দেখি? গঙ্গা, সোয়ান এবং চম্পা। কিন্তু তুমি যখন বুঝালে তখন কি ওই সোন নদীর কথা বলেছিলে? হ্যাঁ, ওটা তুমি তখন ভুল বলেছো। ঠিক আছে। আর যে 5টা পাহাড় বললে, 5টা পাহাড়ের নাম বলতে পারবে? বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বরাহ নামটা পুরাণের সাথে একটু যুক্ত আছে, কি বলতে পারবে সেটা? আচ্ছা, অশোক তো মৌর্য সম্রাট ছিল, তাই তো? মগধের সম্রাট ছিল। আচ্ছা, অশোক তার ভাইদেরকে বলেছি, শুনেছি যে হত্যা করেছে, আমরা এটা শুনেছি। কেন হত্যা করেছিল? এটা মূলত বৌদ্ধ যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো থেকে এর একমাত্র উল্লেখ পাই যে সেখানে নাকি অশোক তার সিংহাসন লাভের জন্য তার 99 জন ভাইকে হত্যা করেছে। যদিও এর সত্যতা নিয়ে সমস্যা রয়েছে। এবার মনে করা হয় যে তার সিংহাসন লাভ আর তার যে অভিষেক হওয়া সেটা যেহেতু শিকড়ের একটা পার্থক্য রয়েছে সময়ে, সে অনেক কি মনে করে বলছি স্যার, আপনি তো প্রাচীন ভারতের কথা এটা পড়ালেন, এটা সম্পর্কে কি কি বই পড়েছেন? এই মগধের উত্থানের জন্য কি পড়েছেন? কোন প্রকাশনী থেকে এটা পাবলিশ হয়েছে? দিলীপ গঙ্গোপাধ্যায় মনে হচ্ছে স্যার আনন্দলোক পাবলিশার্স থেকে হয়েছিল। ঠিক আছে,
বলছি আপনি তো পড়ালেন সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এর মধ্যে কিছু পার্থক্য কি লক্ষ্য করা যায়? আচ্ছা, সাম্রাজ্যবাদ যদি আমরা দেখি, সেই প্রাচীন কাল থেকে কিন্তু প্রচলিত হয়ে আছে। সেখানে একটা শক্তিশালী দেশ একটা দুর্বল দেশকে দখল করছে এবং নিজের সাম্রাজ্য যুক্ত করছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ। কিন্তু উপনিবেশবাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। কারণ উপনিবেশবাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই শক্তিশালী দেশটা আহ, ওই দুর্বল দেশকে নিজেদের সাম্রাজ্য যুক্ত করছে এবং সেই দেশের মানব সম্পদ এবং অর্থ সম্পদকে নিজেদের জেলে রাখা। সেটাকে বলা হচ্ছে বলছিলাম যে এই বিষয়ে লেনিন এবং হবসম দুটো গ্রন্থ লিখেছিলেন, ঠিক আছে, গ্রন্থ দুটো মনে আছে কি নাম? অপশনের যেটা লেখা হলো ইম্পেরিয়ালিজম স্টাইল, আর লেনিনের যে গ্রন্থটা ছিল ইম্পেরিয়ালিজম দ্য। বলছি আর একটা, এই যে রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে, প্রকল্প আছে, তার মধ্যে এই যে আমরা যুবশ্রী বা কন্যাশ্রী, এই বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পের মধ্যে আপনার মতে কোনটা সবচেয়ে ছাত্রদের কাছে বেনিফিট বলে মনে হয়, ছাত্রছাত্রীদের কাছে? ছাত্রছাত্রী উভয়কে যদি বলা হয় তাহলে স্যার অনেকগুলো প্রকল্প রয়েছে। তাদের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা উচ্চশিক্ষার জন্য তাদের যে লোন, অনেক দরিদ্র ছাত্রছাত্রীরা আছে তারা শিক্ষার একটা সুযোগ পাচ্ছে। তারপরে শিক্ষাশ্রী যেটা আছে স্কলারশিপ বলে ওটাও খুব গুরুত্বপূর্ণ। আর যদি মেয়েদের ক্ষেত্রে বলা হয় কন্যাশ্রীটা তো খুবই ভালো একটা প্রকল্প। কারণ এর মাধ্যমে একদিকে যেমন নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে, পাশাপাশি তাদের যে বাল্য বিবাহ সেটাও কিন্তু রোধ করার একটা পরিকল্পনা রয়েছে। আচ্ছা, শিশু সাথী প্রকল্পটা সম্পর্কে কিছু জানো? আহ, না, আচ্ছা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা বললে ওটা কত সালে চালু হয়েছিল? স্যার, ওটা 2021 সালে। আচ্ছা, ওটা এককালীন কত টাকা দেওয়া যেতে পারে? ওটা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া। আচ্ছা, ওটা কি সুদ সরকার কি মকুব করেছে নাকি সুদ আছে? উম, ভবিষ্যতে মুক্ত করতে পারে কিন্তু সুদ দিতে হবে কিন্তু কম। আচ্ছা, কত পার্সেন্ট কিছু জানো? সঠিক বলে সম্ভবত 2%। আচ্ছা। আচ্ছা, আপনি সম্রাট অশোকের কথা তো বললেন, তো আমাদের জাতীয় পতাকায় যে অশোক স্তম্ভটা রয়েছে, তার সাথে কি সম্রাট অশোকের কোনো লিঙ্ক আছে? আচ্ছা, অশোক স্তম্ভ যেটা সেটা আমরা যদি দেখি, অশোক স্তম্ভে আমাদের এখন বর্তমানে ভারতের একটা জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। তো সেখানে আমরা 4টে পশু পাই এবং সেখানে একটা উত্থান মূর্তি পাই, সেটা হচ্ছে সত্যমেব। অশোক ছিলেন ওই অহিংস প্লাস সর্বধর্ম সমন্বয়ী হিসেবে। তার যদি আমরা ধর্ম দেখি সেটাই খুব গুরুত্বপূর্ণ। আর অশোক স্তম্ভের যে 4টে পশু রয়েছে সেটাও কিন্তু এই যে গৌতম বুদ্ধ ছিল, সেই গৌতম বুদ্ধের জীবনীকে অবলম্বন করে কিন্তু সেটা স্থান পেয়েছে এই 4টে পশু। তো অশোক স্তম্ভটা আর অশোক স্তম্ভটাকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করার আরেকটা অন্যতম কারণ হিসাবে আমি মনে করি যে ভারতবর্ষ কেন সমগ্র পৃথিবীর ইতিহাসে আমরা অশোকের এমন কোনো সুযোগ পাই না যে একজন প্রজাতন্ত্র। কারণ উনি বলেছিলেন যে আমি জনগণ আমাকে প্রজা হিসেবে রাজা হিসেবে নির্বাচন করে আমি জনগণের কাছে ঋণী। ভারতবর্ষ সহ পৃথিবীর ইতিহাসে এই কথা কোনো রাজা কোনোদিন বলেনি। সে বলছে যে যদি আমি তোমাদের বিনাশ করতে পারি তাহলে আমি আমার যে পাপ সেই পাপ থেকে আমি মুক্ত হব। এবং তিনি বলছেন আমি সকল মানুষ আমার সন্তান, এই যুক্তিও পুরো আরম্ভ করা যায়। আচ্ছা, বলছি এই যে বললেন সত্যমেব জয়তের কথার মানেটা কি আপনি জানেন? এইটার মানে কি? স্যার, এটা মানে সত্যের জয়ে সফলতা হয় তাই না? আচ্ছা, অশোক কলিঙ্গ যুদ্ধ লড়েছিল তো, জয়লাভ করেছিলেন? কত সালে হয়েছিল যুদ্ধটা আপনি বলতে পারবেন একটু? স্যার, এটা নিয়ে তর্ক আছে, তবে 261 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। আচ্ছা, ঠিক আছে। বর্তমানে কলিঙ্গটা কোথায় অবস্থিত? স্যার, বর্তমানে কলিঙ্গ আছে উড়িষ্যায়। আচ্ছা, আর আপনি
আচ্ছা, আপনি বললেন যে ষষ্ঠ শ্রেণীর টপিক নিয়েছেন, তো নবম দশমে কি প্রাচীন, আধুনিক বা মডার্ন হিস্ট্রির কোনো পার্ট নেই? স্যার আছে। তাহলে চুজ করেননি কেন? স্যার আমি মূলত চাকরি পার্ট থেকে চাকরি টপিক করেছি। এবার আমি দেখলাম নাইনটিনে সবাই করবে বুঝবে একটু রাজনীতি। না, কিন্তু এটাকে ধরুন আপনি এসএলএসটি দিচ্ছেন 9-10 এর, তার জন্য তো রয়েছে আপার প্রাইমারি 6 এর জন্য, 7 এর জন্য। তাহলে আপনি 9-10 এসএলএসটির জন্য 9-10 এর টপিক কেন চুজ করেননি? স্যার নাইনটিনে যখন পরীক্ষা হচ্ছিল তখন কিন্তু আমাকে চাকরি পার্ট ভালো করে পড়া হতো। ঠিক আছে, এবার আমি দেখলাম যে নাইনটিনে টপিকগুলো বেশিরভাগ চয়েস করবো। না, কিন্তু আপনি তো টপিক বহির্ভূত টপিক নিচ্ছেন কেন? আপনি তো 9-10 এর যে সিলেবাস, সেটা তো তার মধ্যেই আপনার টপিক সিলেক্ট করা উচিত ছিল না কি? স্যার সেটা কোনো অসুবিধা হতো না, মানে আপনারা যদি বলতেন যে না, কোথাও তো সেইভাবে লেখা নেই যে মানে 9-10 এর বাইরে নেওয়া যাবে, এরকম কি কোথাও লেখা আছে? এসএলএসটি 9-10 লেভেলের হচ্ছে, তার মানে তো টপিকটা 9-10 এর থেকেই নেওয়াটা উচিত কি না? সেটা হতে পারে, কিন্তু যদি আমি নাইনটিনে শিক্ষামূলক যাই হুম। স্কুলে যাওয়ার জন্য মানে সৌভাগ্য লাভ করি, তাহলে আমি সেখানে ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 11 এর ক্লাস দিতে পারবো। কিন্তু ধরুন আমি কি করে বুঝবো যে আপনি 9-10 এ পড়ানোর উপযুক্ত? আপনি তো ষষ্ঠ শ্রেণীর একটা টপিক দিলেন। স্যার এটা ষষ্ঠ শ্রেণী যখন একাদশ শ্রেণী হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ।